সরকারি বাংলা কলেজ রসায়ন বিভাগ এর চতুর্থ বর্ষ অনার্স শ্রেণীর অনলাইন ক্লাসের সকলকে আমি আমার সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের ভর বর্ণালী নীতি অর্থাৎ মাস স্পেকট্রোস্কোপি এই চ্যাপ্টারটি পড়াচ্ছিলাম। আজকে এই চ্যাপ্টারটির শেষ ক্লাস। আমি এর আগে 4টি ক্লাস নিয়েছি তোমাদের এই চ্যাপ্টারের উপরে। আজকে হচ্ছে 5ম ক্লাস। এখানে আমি যে বিষয়গুলি আজকে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট, ফ্র্যাগমেন্টেশন প্রসেসেস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। অর্থাৎ আমরা ম্যাকলাফার্টি পুনর্বিন্যাস বলে একটা শব্দ আছে যেটা বেশ গুরুত্বপূর্ণ। ফ্র্যাগমেন্টেশন পদ্ধতি, ফ্র্যাগমেন্টেশন প্রসেসেস, আমরা কিভাবে ফ্র্যাগমেন্টেশনগুলো হয়, মলিকুলগুলো, অণুগুলো ভর বর্ণালী মিটারের মধ্যে গিয়ে সেটা আমরা একটা জেনারেল আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে তোমাদের সাথে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যারোমেটিক যৌগ, এদের তোমার অ্যালকোহল, এদের যে ভাঙ্গন প্রক্রিয়া, ফ্র্যাগমেন্টেশন প্রসেস, এগুলো আমরা আলোচনা করেছিলাম। এরপরে অ্যালডিহাইড, কিটোন, তারপরে এস্টার, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড ইত্যাদির ফ্র্যাগমেন্টেশন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তারপরে সেটা হওয়ার পরে আমরা কিছু অ্যাপ্লিকেশন যৌগের গঠন নির্ণয় আমরা আলোচনা করব। এখানে দেখো একটা ফিগার দেওয়া আছে, এটা কিন্তু ভর বর্ণালী বীক্ষণ যন্ত্র, ভর বর্ণালী মিটার। দেখো এখানে নমুনা প্রবেশ করানো হয় এখান থেকে। আমরা বলেছিলাম একদিন যেরকম বাঁকা, এই যে কোণ এবং ম্যাগনেটিক ফিল্ড, এখানে ম্যাগনেটিক ফিল্ড রাখা আছে, এই যে এরপরে নির্ভর করে অনেক কিছু বলেছিলাম আমরা। হাই রেজুলেশন স্পেকট্রো মাস স্পেকট্রোমিটার আলোচনা করেছিলাম যেদিন সেই দিন। এখানে সোর্স, এখানে স্যাম্পলের এখান থেকে ঢোকানো হয়, এখানে ইলেকট্রন বর্ষণ করা হয়, ইলেকট্রন বিম সোর্স এই জায়গা। তারপরে আয়নগুলোকে মানে ত্বরান্বিত করে দেওয়া হয়, এ দেখো আয়নস অ্যাক্সিলারেটেড ত্বরান্বিত করে দেওয়া হয়। এখানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে যায় এবং সর্বশেষ এখানে ডিটেক্টরে যে এটা তোমার এখান থেকে M/E মানে সেটা সিগন্যাল তৈরি করার পরে আছে, ডিটেক্টরের পরে অ্যাম্পলিফায়ার আছে, তারপরে আছে রেকর্ডার, সেগুলো গেল। এখানে ম্যাগনেটিক ফিল্ড এখানে এই যে এখানে দেওয়া আছে, এটা ম্যাগনেটিক ফিল্ড, এটা বাঁকা। যাই হোক, আমরা এটা ভর বর্ণালী মিটারের একটা স্কেচ এখানে আমরা এখানে করেছি। প্রথমত আসি ম্যাকলাফার্টি পুনর্বিন্যাস। এটা ম্যাকলাফার্টি একজন মানুষের নাম। যাই হোক, ভর বর্ণালী মিটারে আণবিক আয়ন কি হয়? প্রথমত আমরা তো অনেকবারই বলেছি, প্রতিদিনই বলা হয় যে প্রথমত মলিকুল বা অণুর উপরে ইলেকট্রন বর্ষণ করে সেখান থেকে আয়ন তৈরি করা হয়, একটা ইলেকট্রনকে বিচ্যুত করা হয় এবং একক ধনাত্মক চার্জযুক্ত আয়ন তৈরি হয় M+। সেখানে একটা বিজোড় ইলেকট্রন থাকে, আমরা এর আগে দেখিয়েছি, যেটাকে আমরা মলিকুলার আয়ন বলি। তা ভর বর্ণালী মিটারে আণবিক আয়ন কি হয়? আবার আমরা বলেছি যে আণবিক আয়ন তার শক্তি ছেড়ে দিয়ে সে আবার বিভিন্ন খণ্ডাংশে পরিণত হয়, বিভিন্ন খণ্ড আয়নে পরিণত হয়, তাই না? আমরা সেগুলো তো আলোচনা করছি এবং চলছে সে আলোচনা আমাদের। এখন ভর বর্ণালী মিটারে আণবিক আয়ন বিভাজিত হওয়ার সময় গামা কার্বনে যদি হাইড্রোজেন থাকে, এই হাইড্রোজেনের মাইগ্রেশন বা স্থানান্তর ঘটে এবং সাথে সাথে বিটা কার্বনের সাথে যে বন্ধন, সেই বন্ধনটা ছিন্ন হয়ে যায়। এটাই হচ্ছে ম্যাকলাফার্টি পুনর্বিন্যাস। কি হয় যে কোনো জৈব যৌগে যখন বিভাজিত হয় তখন গামা কার্বন থাকতে হবে এবং গামা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। গামা কার্বনের হাইড্রোজেন পরমাণু কি হয়? মাইগ্রেটেড হয়ে যায়, অর্থাৎ মাইগ্রেশন ঘটে, স্থানান্তর ঘটে, ওখান থেকে চলে যায় এবং গামা কার্বনের হাইড্রোজেন একই সাথে বিটা বন্ধনটা ছিন্ন হয়। এর ফলে অ্যালডিহাইড, কিটোন, অ্যামিন, আনস্যাচুরেটেড যে সমস্ত যৌগ আছে, প্রতিস্থাপিত অ্যারোমেটিক যৌগ প্রভৃতি থেকে নিরপেক্ষ অণুর অপসারণ ঘটে। এটাই হচ্ছে ম্যাকলাফার্টি পুনর্বিন্যাসের কথা। আমরা এখন এতে যাব, দেখো মেকানিজমে যাব। এখানে গামা কার্বনে হাইড্রোজেন পরমাণু যুক্ত কার্বনিল যৌগ এবং অ্যালকিনের ম্যাকলাফার্টি পুনর্বিন্যাস দেখিয়েছি আমরা। এটা দেখো, এটা C+O অর্থাৎ কার্বনিল গ্রুপ যুক্ত আছে, এটা আলফা কার্বন আমরা দেখিয়েছি, এটা বিটা কার্বন, এটা গামা কার্বন।
গামা কার্বনের হাইড্রোজেনটা চলে যাচ্ছে দিকে, মানে এখানে চলে যাচ্ছে, এটা মাইগ্রেশন হচ্ছে, মাইগ্রেশন। একই সাথে এই দেখো বিটা ক্লিভেজ লিখছি আমরা, অর্থাৎ বিটা ভাঙ্গন, অর্থাৎ এখান থেকে বিটা বন্ধনীটা ভেঙে যাচ্ছে, এই বন্ধনীটা এখানে দ্বিবন্ধন সৃষ্টি করছে, দ্বিবন্ধন সৃষ্টি করছে। তাহলে এখানে দেখো, এখানে দ্বিবন্ধনটা এখানে চলে আসছে এই যে আলফা কার্বনের সাথে। তাহলে এখানে কি হচ্ছে, এই যে কার্বন কার্বন, এখানে CH2, এখানে CH2 এই যে আছে, ঠিকই আছে, এখানে দ্বিবন্ধন হচ্ছে, এখানে হাইড্রোজেন, আর এখানে তোমার এই যে এই হাইড্রোজেনটা এর সাথে যুক্ত হয়ে এখানে পজিটিভ চার্জ ছিল, মলিকুলার আয়ন, এটা এখানেও মলিকুলার আয়ন তৈরি করছে। এখানে M/E বা M/Z এর মান 44, এবং এখান থেকে নিরপেক্ষ অণু, এই যে বিটা ক্লিভেজ হচ্ছে, এখান থেকে কার্বন কার্বন ডাবল বন্ড হচ্ছে, এখান থেকে ইথিন বা ইথিলিন বের হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ম্যাকলাফার্টি পুনর্বিন্যাস, অর্থাৎ গামা কার্বনে যুক্ত হাইড্রোজেনের মাইগ্রেশন, একই সাথে এট এ টাইম তোমার বিটা ক্লিভেজ অর্থাৎ বিটা কার্বনের বন্ধন ভেঙে যাওয়া, এটাই তো ম্যাকলাফার্টি পুনর্বিন্যাস। এরপরে দেখবা প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক জায়গায়, আমি প্রথম দিকে আলোচনা করতে চেয়েছিলাম এটা, কিন্তু করি নাই, এটা আজকে দেখো প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে এটা। এই যে এখানে আরেকটা দেখানো আছে মানে দ্বিবন্ধন যুক্ত যৌগ, এখান থেকে বিটা, এখান থেকে বন্ধন ভেঙে যাচ্ছে, এখান থেকে হাইড্রোজেন এখানে চলে যাচ্ছে, যে দেখো এখানে তৈরি হচ্ছে এটা একটা ইথিন তৈরি হচ্ছে, এবং এটা এই যে এটা প্রোপিন তৈরি হচ্ছে এখানে, এটা হচ্ছে আয়ন। এটা ভর বর্ণালীতে এটার তোমার সংকেত পাওয়া যাবে, রেখা পাওয়া যাবে, কিন্তু এটা নিরপেক্ষ অণু, এর কোনো রেখা পাওয়া যাবে না। এখানে এটার পাওয়া যাবে, এটা মলিকুলার আয়ন, এটার পাওয়া যাবে, এটা পাওয়া যাবে। এটা হচ্ছে ম্যাকলাফার্টি পুনর্বিন্যাসের মূল মেকানিজম, অর্থাৎ কথা অল্প এবং এই মেকানিজম দেখালে হয়ে যাবে, পরীক্ষাতে আসে, টিকা হিসাবে আসে বিভিন্ন সময়। এরপর আমরা কিটোন যৌগের যে খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন, কিটোন যৌগের, এখানে দেখা যায় কিটোন যৌগের ক্ষেত্রে আণবিক আয়ন যে চূড়া পিক, এটা তীক্ষ্ণ হয়, অর্থাৎ শার্প হয়। মুক্ত শিকল কিটোনের খণ্ডায়ন প্রক্রিয়া অ্যালডিহাইড যৌগের অনুরূপ, তাই না? মুক্ত শিকল কিটোনের খণ্ডায়ন প্রক্রিয়া অ্যালডিহাইড, এখানে এটা ভুল আছে, এখানে অ্যালডিহাইড কথাটা যৌগের অনুরূপ, এবং এখানে আমরা 2 বিউটাননের খণ্ডায়ন প্রক্রিয়া এখানে দেখিয়েছি। এখানে 2 বিউটাননের খণ্ডায়ন প্রক্রিয়া দেখো, 2 বিউটানন, এখান থেকে এটা মলিকুলার আয়ন, এখানে আমরা পজিটিভ চার্জ দেখাচ্ছি, এখানে মলিকুলার আয়ন থেকে দেখো এখান থেকে ইথাইল গ্রুপ বের হয়ে যাচ্ছে, ইথাইল গ্রুপটা বের হয়ে যাচ্ছে এখান থেকে, C2H5, C2H5 বের হয়ে গেলে এখান থেকে তোমার পাওয়া যাচ্ছে এই যে কার্বনের সাথে অক্সিজেনের ট্রিপল বন্ড হচ্ছে, পজিটিভ চার্জ, এটা হচ্ছে M/E হচ্ছে 43, এবং তারপরে এখান থেকে আরেকটি হচ্ছে শুধু মিথাইল গ্রুপ, ওখানে এখানে গেছে আমরা ইথাইল গ্রুপ দেখাইছি, এখানে মিথাইল গ্রুপটা যদি বের হয়ে চলে যায়, ভেঙে যায় এটা রেডিকাল হিসাবে, তাহলে এখানে M/E সমান 57, অর্থাৎ এর মানটা হচ্ছে তোমার, এখানে কিন্তু এটা CH2, এখানে C ট্রিপল বন্ড অক্সিজেন, এটা হচ্ছে 57, এটা হচ্ছে কিটোনের খণ্ডায়ন প্রক্রিয়া। আচ্ছা, এখানে আলফা ভাঙ্গনের ফলে অ্যালকাইল গ্রুপের, অর্থাৎ আলফা ভাঙ্গনের ফলে অ্যালকাইল গ্রুপের অপসারণে কিটোন যৌগের একটি গুরুত্বপূর্ণ আলফা ভাঙ্গন, আলফা অবস্থান থেকে, আলফা কার্বনের অবস্থান থেকে যে ভাঙ্গন, এর ফলে অ্যালকাইল গ্রুপের অপসারণ, এটা হচ্ছে কিটোন যৌগের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আর বিটা হাইড্রোজেন সম্বলিত কিটোনে ম্যাকলাফার্টি পুনর্বিন্যাস ঘটে। বিটা হাইড্রোজেন যুক্ত যদি কোনো কিটোন হয়, সেখানে ম্যাকলাফার্টি পুনর্বিন্যাস ঘটবে। এই যে আমরা আগে দেখালাম যেটা, সেটাই এখানে এই যে গামা হাইড্রোজেন মাইগ্রেশন হবে, এখানে চলে আসবে, এটা একক বন্ধনী হয়ে যাচ্ছে, এই যে তারপরে এখানে CH3 আছে, এখানে CH2, এখানে CH2, এখানে এটা এই যে ইথিন, আগে আমরা দেখাইছি একবার, শুধুমাত্র এখানে CH3 পার্থক্য, এই যে এটা ম্যাকলাফার্টি পুনর্বিন্যাস ঘটছে এখানে। এইভাবে ফ্র্যাগমেন্টেশন বা ভাঙ্গন প্রক্রিয়া ঘটে থাকে, তাই না? এখানে M/E হচ্ছে 58, এটা একটা মলিকুলার আয়ন, এটার ক্ষেত্রেও সিগন্যাল পাওয়া যাবে, সংকেত পাওয়া যাবে, এটার ক্ষেত্রেও বর্ণালীতে সংকেত পাওয়া যাবে। এবার আমরা আসবো কার্বক্সিলিক অ্যাসিডের তোমার খণ্ডায়ন। অ্যালিফ্যাটিক অ্যাসিডের যে আণবিক আয়ন, সেটা তোমার অ্যালিফ্যাটিক অ্যাসিডের যে আণবিক আয়ন, সেটার চূড়া অ্যারোমেটিক অ্যাসিডের তুলনায় কম তীব্র। কি বলছি? অ্যালিফ্যাটিক অ্যাসিডের যে আণবিক আয়ন, পরে লেখা আছে অ্যারোমেটিক অ্যাসিডের আণবিক আয়নের থেকে এই পিকটা, রেখা, বর্ণালী রেখা কম তীব্র। অ্যালিফ্যাটিক কম তীব্র, অর্থাৎ অ্যারোমেটিকে বেশি তীব্র তুলনামূলকভাবে। কেন?
অ্যারোমেটিক যৌগে তোমার আমরা এর আগে বলেছি অনেকবারই যে অ্যারোমেটিক যৌগে রেজোন্যান্স ঘটে, অর্থাৎ এখানে রেজোন্যান্সের মাধ্যমে এদের স্থায়িত্ব বা স্থিতিশীলতা অত্যন্ত বেশি। এই সমস্ত কারণে ওদের স্থায়িত্ব বেশি হলে সেই ক্ষেত্রে আণবিক আয়নের তোমার তীব্রতা বেশি হয়। এখন শর্ট যে শিকলযুক্ত অর্থাৎ হ্রস্ব শিকলযুক্ত অ্যাসিডের ক্ষেত্রে আলফা ভাঙ্গন প্রক্রিয়ায় আলফা অবস্থান থেকে ভাঙ্গে এবং ওএইচ গ্রুপ এবং কার্বক্সিলিক গ্রুপ দুটোই বের হতে পারে। ওএইচ গ্রুপও বের হয়ে যেতে পারে, আবার কার্বক্সিলিক গ্রুপও বের হয়ে যেতে পারে। এখানে দেখানো হয়েছে একটা অ্যাসিডে, দেখো এখানে এটা হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। বিউটানোয়িক অ্যাসিডের থেকে এখান থেকে হাইড্রক্সিল গ্রুপ যদি বের হয়ে যায়, তাহলে যে এখানে আয়নটি পাওয়া যায় সে আয়নটির এম/ইর মান 71। আর যদি কার্বক্সিলিক গ্রুপটা বের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যে আয়নটি পাওয়া যায় সেটা হচ্ছে এই যে প্রোপাইল ক্যাটায়ন পাওয়া যায়। প্রোপাইল ক্যাটায়নটি এটার স্থায়িত্ব, এটা প্রাইমারি কার্বনিয়াম আয়ন, এটার স্থায়িত্ব সেকেন্ডারি কার্বনিয়াম আয়নের থেকে কম হওয়ার কারণে এখান থেকে এই যে মাইগ্রেশন ঘটে, এখান থেকে হাইড্রোজেন একটা চলে যায় এখানে, যে পজিটিভ, এটা সেকেন্ডারি, কিন্তু এটা কিন্তু সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন। মানে প্রাইমারি সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন ইজ মোর স্টেবল দ্যান প্রাইমারি কার্বনিয়াম আয়ন। এখানে এদের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে, এটা সেকেন্ডারি কার্বনিয়াম আয়নে পরিণত হয়। আবার যদি এখান থেকে তোমার এই যে তোমার শুধুমাত্র এই অ্যাসিড গ্রুপটা যদি একটা ক্যাটায়ন তৈরি করে, সেটার আণবিক ভর হয় 45, অর্থাৎ এখান থেকে এটা ভাঙতে পারে, এটা একটা রেডিকাল হিসাবে বেরিয়ে যেতে পারে। তা এই হলো কার্বক্সিলিক অ্যাসিডের খণ্ডকরণ প্রক্রিয়ার সাধারণ যে রূপ সেটা। অর্থাৎ তাহলে কি কি হতে পারে আমাদের এখান থেকে, এটা মলিকুলার আয়নের এম/ইর মান হচ্ছে 88, এটা একটা আয়ন হতে পারে কার্বক্সিলিক গ্রুপ, এটা এম/ইর মান 45। আরেকটি হতে পারে এই যে এটা এম/ই হচ্ছে 71, আরেকটি হতে পারে এই যে কার্বনিয়াম আয়ন যেটা প্রাইমারি বা সেকেন্ডারি, এটার এম/ই হচ্ছে 43। তাহলে এই যে বিউটানোয়িক অ্যাসিড, যেটা বিউটানোয়িক অ্যাসিডের ভর বর্ণালীতে তোমার 88, 71, 45, 43 এই সমস্ত মানে বর্ণালী রেখা তৈরি করবে বা পাওয়া যাবে, তাই না? এটা পাওয়া যাবে। এটা গেল কার্বক্সিলিক অ্যাসিডের খণ্ডায়ন প্রক্রিয়া। আচ্ছা, এখানে আমরা ওই যে কথাগুলো বলছিলাম, অ্যারোমেটিক অ্যাসিডের তুলনায় কম তীব্র হ্রস্ব শিকলযুক্ত অ্যাসিডের ক্ষেত্রে আলফা ভাঙন প্রক্রিয়ায় ওএইচ গ্রুপও যেতে পারে, কার্বক্সিলিক গ্রুপ অপসারিত হতে পারে। আমরা কিছুক্ষণ আগে ওই পাতায় আলোচনা করলাম। তারপরে গামা হাইড্রোজেন সম্বলিত অ্যাসিডের কি হয়, ম্যাকলাফাটি পুনর্বিন্যাস ঘটবে। কারণ ম্যাকলাফাটি পুনর্বিন্যাস আগে দেখেছো একই স্ট্রাকচার, পার্থক্য শুধু এই জায়গায় ওএইচ গ্রুপ আছে, আর কোনো পার্থক্য নাই। কিন্তু আলফা কার্বন, বিটা কার্বন, গামা কার্বন। গামা কার্বনে 3টে হাইড্রোজেন ছিল, একটি হাইড্রোজেনের মাইগ্রেশন ঘটে, মাইগ্রেশন ঘটে অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়, এই ডাবল বন্ড এখানে ডাবল বন্ড সৃষ্টি করে। এখান থেকে বিটা কার্বন এই যে বন্ধন ভেঙে যায়, বিটা ক্লিভেজ, এবং বিটা এবং গামার মধ্যে দ্বিবন্ধন তৈরি করে, যার ফলে এখান থেকে আয়নটি তৈরি হয়। যার এটাও কিন্তু মলিকুলার আয়ন, এবং এটার এই আয়নটির আণবিক ভর হচ্ছে 60 এবং এম/ইর মান 60, অর্থাৎ ভর বাই চার্জের অনুপাত। আর এটা হচ্ছে একটা নিরপেক্ষ অণু, এর কোনো সিগন্যাল বা সংকেত ভর বর্ণালীতে পাওয়া যায় না, আমরা বলেছি নিরপেক্ষ অণুর ক্ষেত্রে। তারপরে এখানে আমরা অ্যারোমেটিক অ্যাসিড যদি হয়, এটা তো অ্যালিফ্যাটিক আমরা দেখাচ্ছি, অ্যারোমেটিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু সিও গ্রুপ অপসারিত হয়। আমরা অ্যারোমেটিক যৌগের খণ্ডায়ন যখন আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে অ্যারোমেটিক অ্যাসিডের ক্ষেত্রে ওএইচ আর সিও দুটোই অপসারিত হয়। এটা একটা বেনজোয়িক অ্যাসিডের হচ্ছে মলিকুলার আয়ন, পজিটিভ চার্জ আছে এখানে, এখানে একটা ইলেকট্রন থাকতে আছে, কিন্তু সেটা আমরা দেখাই নাই, দেখালেও চলবে, না দেখালেও চলবে। এর ভর বাই চার্জের অনুপাত হচ্ছে 122, অর্থাৎ এর আণবিক ভর 122। এখান থেকে ওএইচ গ্রুপ চলে যাওয়ার পরে যেটা পাওয়া যায়, যে আয়নটি পাওয়া যায়, সেটা এম/ইর মান হচ্ছে 105। আর এখান থেকে সিও বের হয়ে যাওয়ার পরে এখান থেকে পাওয়া যায় এই যে ফিনাইল ক্যাটায়ন পাওয়া যায়, এটা এম/ইর মান হচ্ছে 77। আমরা এবার আসি স্টার যৌগের খণ্ডায়ন। স্টার যৌগের সাধারণত আলফা অবস্থানে ভাঙ্গন ঘটে এবং বিটা অবস্থানে ভাঙ্গন ঘটে, এই দুটো ঘটে থাকে। আলফা বিটা এই দুইটা জায়গায় তোমার ওই যে স্টারের ক্ষেত্রে ভাঙ্গন প্রক্রিয়া সম্পন্ন হয়, স্টারের ক্ষেত্রে আলফা এবং বিটা। এখন দেখো এখানে আমরা স্টার থেকে প্রথমে আলফা, দেখো অ্যালকক্সি গ্রুপ,
এই যে মিথক্সি, ইথক্সি ইত্যাদি গ্রুপ, এই অ্যালকক্সি গ্রুপ অপসারণের ফলে অ্যাসাইলিয়াম আয়ন গঠন করে। এই যে অ্যাসাইলিয়াম আয়ন এখানে গঠিত হয়, অ্যাসাইলিয়াম আয়ন RCO+, এই যে এটা হচ্ছে অ্যাসাইলিয়াম আয়ন বলা হয় এটাকে। এটা কার্বন আছে 4টে, অ্যাসাইলিয়াম আয়ন কমন নাম হচ্ছে অ্যাসাইলিয়াম আয়ন, এখান থেকে তৈরি হয়। কি অপসারিত হয়ে? মিথক্সি গ্রুপ অপসারিত হয়ে। তারপরে এটা হচ্ছে অ্যাসিটেট গ্রুপ অপসারিত হয়ে এরকম একটি প্রোপাইল ক্যাটায়ন তৈরি হতে পারে। তাহলে দেখো এখানে এটা একটা স্টার, এটা হচ্ছে তোমার মিথাইল প্রোপায়োনেট, মিথাইল প্রোপায়োনেট এটার নাম, মিথাইল প্রোপায়োনেট। এটা স্টার তৈরি হয় তো জানো কিভাবে? কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় এক অণু পানি অপসারিত হয়ে পরে এখানে স্টার তৈরি হয়। তা যাই হোক, এই স্টার থেকে দেখো এখানে মিথক্সি গ্রুপ বের হয়ে যাওয়ার পরে এই আয়নটা পাওয়া গেছে, যার এটা ভর বাই চার্জের অনুপাত হচ্ছে 71, আর মূল আয়নটা হচ্ছে 102। এখান থেকে অ্যাসিটেট গ্রুপ বের হয়ে যাওয়ার ফলে এখান থেকে যেটা পাওয়া গেছে প্রোপাইল ক্যাটায়ন, তার M/E মান 43। অর্থাৎ কি দাঁড়ালো? তাহলে এই যে এই যৌগটির ভর বর্ণালীতে 102, 71, 43 এই তিনটি রেখা এখানে পাওয়া যাবে। এবং এর সাথে সাথে আরো অন্য রেখা থাকতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। এখন স্টারের ক্ষেত্রে ম্যাকলাফার্টি পুনর্বিন্যাস হবে, ওই যে আমরা বলেছি। এই যে দেখো স্টারের ক্ষেত্রে এখানে মিথক্সি গ্রুপ, তারপরে C+O, তারপরে এটা আলফা কার্বন, এই যে কার্বনিল গ্রুপের আলফা কার্বন, বিটা কার্বন, গামা কার্বন। গামা কার্বনে হাইড্রোজেনের মাইগ্রেশন ঘটবে। একই কথা আমরা কিন্তু বারবার আসতেছে। এই দেখো এই হাইড্রোজেনটা এখানে এসে যুক্ত হবে, তাই না? এখানে এসে যুক্ত হবে, প্লাস চিহ্ন এখানেও দেওয়া যাবে, আমি ব্র্যাকেট দিয়ে এখানে দেখাইছি, একই কথা। তারপরে এই দ্বিবন্ধনটা এখানে চলে আসবে, এখান থেকে ক্লিভেজ হবে, ভেঙে যাবে, এবং এই যে বিটা এবং গামা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন সৃষ্টি হবে, তাই না? অর্থাৎ ইথিন তৈরি হবে, এখান থেকে একটা ইথিন তৈরি হবে। একটা হাইড্রোজেন চলে গেছে CH2 ডাবল বন্ড CH2, এই যে, আর এখান থেকে এটা তৈরি হবে। তাহলে এটা হচ্ছে মিথাইল বিউটানয়েড, এই যৌগটার নাম মিথাইল বিউটানয়েড, যেটা এটা হচ্ছে এখান থেকে তোমার বিটা ক্লিভেজ হবে। এটাই হচ্ছে ম্যাকলাফার্টি পুনর্বিন্যাস বা ম্যাকলাফার্টি যে রিঅ্যারেঞ্জমেন্ট, সেটা এটা। এখন আমরা আসি একটু ইথারের খণ্ডায়নের ক্ষেত্রে আসি। ইথারের খণ্ডায়নের ক্ষেত্রে আমরা এখানে দেখো, ইথারের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আলফা অবস্থান এবং বিটা অবস্থান দুই জায়গাতেই তোমার এটা হতে পারে। আলফা এবং বিটা দুই জায়গাতেই ভাঙনটা ঘটতে পারে। অর্থাৎ এটা যদি ইথারের মূলক, তো এটা আর CH2R, এটা আলফা অবস্থান। আমরা যদি আলফা অবস্থানে এখানে ভেঙে যাই, তাহলে দেখো এখান থেকে এই যে তোমার প্রথমত আলফা কার্বনের কার্বন কার্বন বন্ধনটি বিভাজিত হয়, এটা অ্যালকাইল মূলক হিসাবে বের হয়ে যায়। দ্বিতীয় প্রকৃতির ভাঙন হচ্ছে কার্বন অক্সিজেন বন্ধন। একটা হচ্ছে তোমার কার্বন কার্বন বন্ধন বিভাজন, একটা হচ্ছে কার্বন অক্সিজেন বন্ধন বিভাজন। এই দুই প্রকার বিভাজন এখানে ঘটে। তাহলে এখানে তোমার দ্বিতীয় প্রকৃতির ভাঙন প্রক্রিয়া কার্বন অক্সিজেন বন্ধন ভেঙে দিয়ে কার্বনিয়াম আয়নের সৃষ্টি করে। এখন পরে আমরা একটা উদাহরণ দেখি কার্বনিয়াম আয়নের সৃষ্টি করে। এটা হচ্ছে তোমার ডাইআইসোপ্রোপাইল ইথার একটা যৌগ আছে, পরে ডাইআইসোপ্রোপাইল ইথার। ডাইআইসোপ্রোপাইল ইথারের ক্ষেত্রে দেখো এখানে এর ভর বাই চার্জের অনুপাত হচ্ছে 102। এখান থেকে তোমার একটা এই যে ডাইমিথাইল এই যে আইসোপ্রোপাইল যেটা ক্যাটায়ন, এটা তৈরি হয়েছে, এর M/E হচ্ছে 43। এখন আর এখান থেকে তোমার আইসোপ্রোপাইল ক্যাটায়ন তৈরি হয়েছে, আর তার সাথে আরেকটি অংশ খণ্ডাংশ, এটা হচ্ছে তোমার আইসোপ্রোপক্সি মূলক তৈরি হয়েছে। এই কার্বনের সাথে দুই দিকে দুটো মিথাইল গ্রুপ আছে, আইসোপ্রোপক্সি বা হচ্ছে গিয়ে যাই বলা হোক, এটা তৈরি হয়েছে। এটা এখান থেকে আবার CH2 গ্রুপটা মানে খণ্ডিত হয়ে বা অপসারিত হয়ে এখান থেকে এটা তৈরি করে, এই আয়নটা তৈরি করে, এটার M/E হচ্ছে 45, তাই না? এটা হচ্ছে তৈরি করে। আচ্ছা, এখন এই হচ্ছে মোটামুটি খণ্ডাংশকরণ বা ভাঙ্গন প্রক্রিয়া। আমরা আগের দিনও খণ্ডাংশকরণ প্রক্রিয়া আলোচনা করেছিলাম, আজকেও আলোচনা করলাম। ম্যাকলাফার্টি পুনর্বিন্যাস দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্ষেত্রেই প্রায় কাজে লাগছে এখানে। এবং এই সমস্ত ভাঙ্গন প্রক্রিয়াগুলো আলোচনা করার কারণ হচ্ছে যে আমরা যখন যৌগের গঠন বা ভর বর্ণালী নীতি কোনো যৌগের যে দেখে
আমরা যৌগের গঠন সম্পর্কে ধারণা করতে পারবো, সেটা জানার জন্য আমাদের এই ভাঙ্গন প্রক্রিয়াগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। অর্থাৎ কিভাবে ভাঙ্গে ব্যতিক্রম আছে, তবে আমরা কমন যে নিয়ম সেই নিয়মগুলো এখানে আলোচনা করেছি। আচ্ছা, এরপর আমরা ভর বর্ণালীর সাহায্যে যৌগের গঠন নির্ণয় কিভাবে করা হয় সেটা আমরা একটু এখানে বলবো। একটা উদাহরণ দেওয়া আছে, একটা আরো পরে আরেকটাও আছে। এখানে C10H12O আণবিক সংকেত বিশিষ্ট একটি যৌগ, যার ভর বর্ণালীতে M/E মানগুলো হচ্ছে 15, 43, 51, 91, 105 and 138। যৌগটির আণবিক কাঠামো বের করতে হবে। এই হলো আমাদের প্রশ্ন। ভর বর্ণালী প্রয়োগ করে ভর বর্ণালীতে রেখাগুলোর যে অবস্থান সেগুলো দেওয়া আছে, M/E এর মান দেওয়া আছে, এই মানগুলো থেকে আমাদের বের করতে হবে। এখন দেখো আমরা কিভাবে করব। প্রথমত C10H12O সংকেত বিশিষ্ট যৌগটির আণবিক ভর আছে 148। আমরা এখানে হিসাব করে দেখতে পারি কার্বন 10টা, হাইড্রোজেন 12টা, অক্সিজেন 1টা। সর্বোচ্চ আণবিক আয়নের মানও হচ্ছে 148, এখানে দেওয়া আছে এই যে 148। অর্থাৎ আবার এখান থেকে M/E মান এটা সাধারণত কার হতে পারে, একটা মিথাইল গ্রুপ 12 আর 3 15। M/E 15 থাকা মানেই বুঝতে হবে একটা মিথাইল গ্রুপের মিথাইল আয়নের এটা সাথে সংশ্লিষ্ট। তাহলে পরবর্তী 105 দেখো, আমরা দেখো 148 থেকে 105 যদি আমরা বিয়োগ করি তাহলে অবশিষ্ট কি থাকে, 148 থেকে 105 বিয়োগ করলে থাকে হচ্ছে 43। 43 ভরটা হবে এই দেখো CH3CO এই গ্রুপের M/E মানের সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ 12 12 24 আর 16 40 3 43 এই মানের সাথে সংশ্লিষ্ট। তাহলে অতএব 148 থেকে এই যে অ্যাসিটাইল গ্রুপের বিচ্যুতির ফলে যে অংশটুকু থাকে তার ভর হচ্ছে 105। এই 105 এর উদ্ভব হচ্ছে, তাই তো? আচ্ছা, এখন M/E 115 আছে, একটা মান আছে, এর পরবর্তী আয়ন হচ্ছে 91। আচ্ছা, এখন দেখো C6H5 এর ভর হচ্ছে 77, এর সাথে 14 যোগ করলে পাওয়া যায় 91। আমরা তো এইভাবে বের করব। তাহলে 14 মানে হচ্ছে এই যে একটা মিথিলিন গ্রুপের ভরের সাথে মিলে যায়। তাহলে 14 আর 77 91। তাহলে 91 আমাদের আছে আমাদের মানে সমস্যার মধ্যে। অতএব 91 ভর বিশিষ্ট আয়নটি হবে C6H5CH2+। অর্থাৎ এটা একটা বেনজাইল আয়ন হবে এখানে। তাহলে এটা বেনজাইল আয়ন পাচ্ছি আমরা এখান থেকে, যার ভর হচ্ছে 91। তারপরে বেনজাইল আয়নের সাথে আমরা তারপরে এখান থেকে একটা এই যে তোমার একটা গ্রুপ পাচ্ছি একটা, তারপরে তোমার M/E এর মান হচ্ছে 15 ও পাচ্ছি, সেখান থেকে মিথাইল গ্রুপ পাচ্ছি। তাহলে প্রাপ্ত তথ্য থেকে দেখা যাচ্ছে যৌগটিতে যে অংশগুলো বিদ্যমান তা হচ্ছে একটা হচ্ছে এই যে বেনজাইল আয়ন, আর একটা হচ্ছে তোমার এটা অর্থাৎ অ্যাসাইল আয়ন। এই দুটো আয়ন বিদ্যমান, একটা অ্যাসাইল গ্রুপ, একটা বেনজাইল গ্রুপ। অ্যাসাইল গ্রুপ এবং বেনজাইল গ্রুপ এই দুটো গ্রুপ এখানে বিদ্যমান আছে। তাহলে অ্যাসাইল গ্রুপ এবং বেনজাইল গ্রুপের দুটো যোগ দিলেই তো হয়ে যায়। যৌগটা থেকে, মূল যৌগ থেকে একটা অ্যাসাইল গ্রুপ একটা বেনজাইল গ্রুপ বের হয়েছে, আমরা প্রমাণ করলাম। তাহলে 91 প্লাস 43 কত আসে, 134, 134 আসে, 134। কিন্তু এখানে 134 আমাদের মূল আণবিক ভর হচ্ছে 148, যা বিয়োগ করলে পাওয়া যায় 14, যা এই যে CH2 এর ভর নির্দেশ করে, তাই না? তাহলে M/E 51 এই মানটি উদ্ভব হয়েছে M/E 91 থেকে M/E সমান 40 এর বিচ্যুতির ফলশ্রুতিতে, তাই না? সুতরাং যৌগটির কাঠামো হবে দেখো কার্বন অক্সিজেন, এখানে CH2, এখানে CH3, তারপরে একটা C6H5CH2। আমরা এই যে এই অংশটুকুর ভর হচ্ছে 91। তারপরে আমরা 105 একটা সিগন্যাল পাইছি, সেটা হচ্ছে এই যে এই অংশটুকু পুরাটা। তারপরে আমরা এই একটা সিগন্যাল পেয়েছি, ওখানে সংকেত পেয়েছি। তারপরে একটা মিথাইল গ্রুপের সংকেত পেয়েছি আমরা। তাহলে সবগুলো একত্রিত করলে আমরা এখান থেকে যে যৌগটি আমরা সম্ভাব্য গঠন হিসাবে ধরতে পারি সেটা হচ্ছে 1-methyl-3-phenyl প্রোপানন। 1-methyl-3-phenyl প্রোপানন। তাহলে এটা হচ্ছে আমাদের যৌগ।
এবং কাঠামো এবং এর ভর হিসাব করে আমরা দেখছি যেটা 148 হয়। আচ্ছা, এইভাবে আমরা গঠন মানে যুক্তি দিয়ে দিয়ে তোমরা পরে দেখবা, এটা বারবার দেখলে হয়ে যাবে। এখন মোটামুটি হলো। আমরা পরে আর একটা উদাহরণে আসি, এসে আমরা বাদ দিব এটা। সেখানে দেখো কোনো জৈব যৌগের বর্ণালীতে নিম্নলিখিত জোড়াগুলো পরিলক্ষিত হয়। এম বাই এর মান দেওয়া আছে 136, এটা হচ্ছে মলিকুলার আয়ন পিক। তারপরে 105 আছে বেস পিক, বেস মানে ভিত্তি চূড়া। 77 একটা আছে এবং 51 আছে। যৌগটির গাঠনিক কাঠামো নিরূপণ করো। এখানে আমরা সমাধানে যে কি করব, এম বাই 136 থেকে প্রতীয়মান হয় যে যৌগটিতে কোনো বিজোড় সংখ্যক নাইট্রোজেন পরমাণু নেই। আমি একদিন পড়েছিলাম নাইট্রোজেন রুল, নাইট্রোজেন বিধি। বিজোড় সংখ্যক নাইট্রোজেন পরমাণু না থাকলে মলিকুলার আয়নের মান হবে জোড় সংখ্যা। সেটাই এখানে বলা হচ্ছে, যেহেতু 136 একটা জোড় সংখ্যা, এখান থেকে যৌগটিতে কোনো বিজোড় সংখ্যক নাইট্রোজেন নেই। নাইট্রোজেন বিধি অনুযায়ী এখানে বলে দেওয়া আছে। এম বাই ই 77 এর উপস্থিতি ফিনাইল ক্যাটায়নের আমরা 72 প্লাস 5 77, 6 72 আর 5 77 এর চূড়া নির্দেশ করে। আর মূল আণবিক আয়ন হচ্ছে 136। তাহলে 136 থেকে আমরা তোমার এদের এই যে আবার ভিত্তি চূড়া হচ্ছে 105। তাহলে 136 থেকে 105 বাদ দিলে তার পার্থক্য হচ্ছে 31। 31 কিসের নির্দেশ করে? এই যে মিথক্সি গ্রুপ CH3O মিথক্সি গ্রুপ নির্দেশ করে। এর ভর আছে 31, 12 3 15 আর 16 31 খণ্ডাংশকে প্রকাশ করে। তাহলে ফিনাইল ক্যাটায়ন যার ভর হচ্ছে 77, বেনজোইল ক্যাটায়ন যার ভর হচ্ছে 105, এর পার্থক্য হচ্ছে 28, যা কিনা কার্বন মনোক্সাইড গ্রুপের উপস্থিতি নির্দেশ করে। আমরা পেলাম এখান থেকে, একটু ধীরে ধীরে সুস্থ দেখবা যে ফিনাইল ক্যাটায়নের ভর হচ্ছে 77 C6H5, এটা পেলাম। তারপরে আরেকটি বেনজোইল ক্যাটায়ন পেলাম, একটা বেনজোইল ক্যাটায়নের ভর হচ্ছে 105। তাহলে এদের পার্থক্য থাকে 28। আর আমরা ওই যে বারবার বলেছি অ্যারোমেটিক যৌগের খণ্ডায়ন বা খণ্ডকরণ যখন হয় ঘটে, তখন ওই যে কার্বন মনোক্সাইড বের হয়, সিও গ্রুপ বের হয়ে যায়, আমরা বারবার বলেছি। এখানে আমরা দেখিয়েছি আগের দিন ক্লাসে। তাহলে এখানে সিও গ্রুপের উপস্থিতি নির্দেশ করে। তাহলে এম বাই ই 51 আয়নটা হচ্ছে C4H3। অ্যারোমেটিক যৌগের ভাঙ্গন যখন আমরা পড়াইছিলাম তখন এটা দেখেছিলাম। আর অ্যারোমেটিক যৌগ থেকে কি বের হয়ে যায়? অ্যাসিটিলিন অণু আর কোন কোন ক্ষেত্রে ইথিন অণু বের হয়ে যায়। তাহলে অ্যাসিটিলিন যদি বের হয়ে যায় C2H2 77 থেকে, এখানে 26 এখানে বের হয়ে যায় যদি 77 থেকে, তাহলে সেটা হয় এই যে 51, অর্থাৎ যা কিনা এই আয়নটার সাথে সংশ্লিষ্ট বা এই আয়নটার ভর হচ্ছে 51। আমরা জৈব এই অ্যারোমেটিক যৌগে বলেছি না যে অ্যাসিটিলিন বের হয়, বিভিন্ন জায়গায় দেখিয়েছি আমরা আগের দিন। আগেরটা একটু দেখতে হবে। 77 থেকে অ্যাসিটিলিনের ভর বাদ দিলে পাওয়া যায় হচ্ছে 51। আমাদের যে অঙ্ক বা সমাধান করতে বলা হয়েছে সেখানে 51-এ সেখানে দেওয়া আছে, মানে এম বাই এর মান 51 দেওয়া আছে, যা কিনা C4H3 প্লাস এই আয়নটা নির্দেশ করে, অর্থাৎ এই ক্যাটায়নটা নির্দেশ করে। আমরা অ্যারোমেটিক যৌগের খণ্ডায়নে দেখছিলাম প্রত্যেক ক্ষেত্রেই এরকম ক্যাটায়ন বের হয়, আর অধিকাংশ ক্ষেত্রেই সিও বের হয়ে যায়, তাই না? এখান থেকে দেখছিলাম। তাহলে এইভাবে দেখো এখানে আমরা বলতে পারি যে ভিত্তি চূড়া তোমার এম বাই ই হচ্ছে একটা পার্থক্য 31 যেটা প্রকাশ করে। 77 এগুলো আমরা বললাম, এগুলো সব ওই যে C4H3 এর সাথে সংশ্লিষ্ট, এটা আমরা বললাম। এখন তোমার এখানে দেখো আমরা একটু দেখিয়ে দিয়েছি, এখানে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে যৌগ, আমাদের মূল যৌগ 136 যেটা ভর, এটা হচ্ছে মিথাইল বেনজয়েট। এটা থেকে প্রথমে 136, এখান থেকে মিথক্সি গ্রুপ বের হয়ে গেল, স্টার একটা যৌগ। মিথক্সি গ্রুপ বের হয়ে যে এই যে বেনজোইল ক্যাটায়ন যেটা পাওয়া গেল, বেনজোইল ক্যাটায়নের ভর হচ্ছে এম বাই এর মান হচ্ছে 105। 105 থেকে সিও বের হয়ে গেল, সিও এখান থেকে কার্বন মনোক্সাইড হিসাবে। তখন C6H5 ফিনাইল ক্যাটায়ন থাকবে যার ভর হচ্ছে 77। এইভাবে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডকরণ প্রক্রিয়া এখানে ঘটবে, আমরা এটা দেখালাম। সুতরাং যৌগটির সম্ভাব্য কাঠামো হবে এই যে মিথাইল বেনজয়েট। এখান থেকে সিও বের হয়ে যাবে, এটা C6H5 ক্যাটায়ন তৈরি হবে, একটা মিথক্সি একটা গ্রুপ বের হয়ে যাবে। এই হচ্ছে এই যৌগের খণ্ডকরণ বা খণ্ডাংশকরণ প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া থেকে আমরা যৌগের সম্ভাব্য কাঠামো লিখতে পারি।
তোমার মিথাইল বেনজয়েড, এটা হচ্ছে গঠন। এইভাবে প্রবলেম তোমাদের দু একটা থাকতে পারে, ছোট ছোট প্রবলেম, কিছু মান দেওয়া থাকবে, মানগুলো তোমাদের হিসাব করে করে তোমাদেরকে বলতে হবে যে এটা হচ্ছে যৌগটার গঠন এই ধরনের হতে পারে। এটা হচ্ছে এই মাস স্পেকট্রোস্কোপির অ্যাপ্লিকেশন। তা এখানে আমরা বেশি জটিলে যাব না, কারণ এটা অ্যাপ্লিকেশন তোমাদের শুধু থিওরিটিক্যাল দিকগুলো তোমাদের সিলেবাসে আছে, আর পরে অ্যাপ্লিকেশনসটা মাস্টার্সে আছে পুরাতন সিলেবাসে, আর নতুন সিলেবাসে থার্ড ইয়ারে আছে তোমাদের থিওরিটিক্যাল দিকগুলো, আর ফোর্থ ইয়ারে আছে অ্যাপ্লিকেশন। যাই হোক, তো এখানে আমরা আজকে এই যে মাস স্পেকট্রোস্কোপির এই পর্যন্ত আজকে শেষ করব। এখানে আমাদের আর আলোচনা করার কিছু নাই, আমরা অনেক কিছু আলোচনা করেছি এখানে, আমার মনে হয় কোনোটাই বাদ যায়নি, যা যা আলোচনা করা দরকার সবই করা হয়েছে। এখন তোমরা ভালো করে পড়বা। নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে ওই যে আরেকটি চ্যাপ্টার আছে, একটা না দুইটা চ্যাপ্টার আছে, রমন স্পেকট্রোস্কোপি আছে, তারপরে তোমার ইএসআর বর্ণালী আছে, এনএমআর এর মতন একটা, সেই যে কোনো একটা আমি আলোচনা করব। আজকে এ পর্যন্ত শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।